শোনাব সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। লেখকের সদাশিব সিরিজের এটা তৃতীয় গল্প। এই গল্পটি আমি নিয়েছি আনন্দ প্রকাশনীর শরদিন্দু অগ্নিবাস থেকে। শুরু করছি সদাশিবের দৌড়দৌড়ি কাণ্ড। শিবাজির বাবা শাহজি ভোঁসলে ছিলেন বিজাপুর রাজ্যের একজন মনসবদার। তাকে বিজাপুর দরবারে থাকতে হতো। সুলতান যখন যেখানে যেতে হুকুম করতেন তখন দলবল নিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে হতো। পুনা ছিল শাহজির খাস জায়গির, কিন্তু পুনায় তিনি বেশি আসতে পারতেন না। শিবাজি তার মা জিজাবাইকে নিয়ে পুনায় থাকতেন। বাপের সঙ্গে ছেলের দেখা সাক্ষাৎ হতো না। এই কারণে শিবাজি পিতৃশাসনের বাইরে স্বাধীনভাবে মানুষ হয়ে উঠেছিলেন। বড় হয়ে শিবাজি যখন বিজাপুরের দুর্গগুলি একে একে দখল করতে আরম্ভ করলেন, তখন সুলতান মোহাম্মদ আদিল শাহ শাহজিকে ডেকে বললেন, এ কিরকম কথা? তুমি আমার মনসবদার, আর তোমার ছেলে আমার দুর্গ কেড়ে নিচ্ছে। তুমি ছেলেকে শাসন করতে পারো না? শাহজি বললেন, হজরত, আমার ছেলে বড় দুষ্টু। আমি তাকে ত্যায্য পুত্র করেছি। সে আমার শাসন মানে না। আপনি তাকে শাসন করুন। সুলতান মনে মনে অসন্তুষ্ট হলেন। তার একবার ইচ্ছা হলো শাহজিকে হুকুম করেন, তুমি আমার পক্ষ থেকে সৈন্য নিয়ে ছেলের বিরুদ্ধে যুদ্ধ করো। কিন্তু তাতে বিপদ আছে। শাহজি যদি যুদ্ধ করতে গিয়ে দলবল নিয়ে ছেলের সঙ্গে মিলে যান, তাহলে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে। সুলতান বললেন, আচ্ছা, তোমার ছেলেকে আমিই শাসন করব। তুমি যাও, সেনাপতি মুস্তাফা খাঁকে জিঞ্জি দুর্গ অবরোধ করতে পাঠাচ্ছি। তুমি তোমার সৈন্য নিয়ে তার সঙ্গে যোগ দাও। জিঞ্জি দুর্গ বিজাপুরের দক্ষিণে, আর পুনা বিজাপুরের উত্তরে। পুনা থেকে জিঞ্জি প্রায় 300 ক্রোশ রাস্তা। শাহজি জিঞ্জি চলে গেলেন। তারপর আদিল শাহ শিবাজিকে দমন করবার অনেক চেষ্টা করলেন। শেষ পর্যন্ত 7,000 সৈন্য পাঠালেন। এই 7,000 সৈন্যের কি দশা হলো তা তো আমরা জানি। বিজাপুরের 7,000 সৈন্য বারুদের বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাবার পর তোরনা দুর্গে সারা দিন খুব আনন্দ উৎসব চলল। শত্রু নিপাত হয়েছে। এখন আর দশহরার দিন যুদ্ধযাত্রা করবার দরকার নেই। বিনা যুদ্ধে শত্রুকে ঘায়েল করেছেন শিবাজি। কিন্তু আনন্দ উৎসবের মধ্যেও শিবাজির মনে একটা দুশ্চিন্তা আনাগোনা করছে। এই সেনা নিপাতের খবর যখন বিজাপুর দরবারে পৌঁছবে, তখন সুলতান কি করবেন? শিবাজিকে শাসন করার ক্ষমতা তার নেই। কিন্তু শিবাজির বাবা শাহজি তার হাতের মুঠোর মধ্যে। রাগের জ্বালায় সুলতান যদি শাহজিকে হত্যা করেন? পরদিন বিকালবেলা শিবাজি বন্ধুদের নিয়ে পরামর্শ করতে বসলেন। বন্ধুদের মধ্যে তানাজি, জেসাজি আর বাজি পাসালকর। মা জিজাবাইও বসে মন্ত্রণা শুনছেন। ছেলেদের মন্ত্রণার সময় জিজাবাই প্রায়ই উপস্থিত থাকেন। হাজার হোক, ওরা ছেলে মানুষ। যদি কাঁচা কাজ করে ফেলে তাই তিনি নজর রাখেন।
কিন্তু নিতান্ত দরকার না হলে কথা বলেন না। সদাশিব সেদিন মন্ত্রণা সভায় ছিল না। সারাদিন হই হই করার পর সে আস্তাবলে গিয়ে নিজের ঘোড়াকে দলাই মলাই করছিল। ঘোড়াটি এ কয় মাসে খেয়ে দেয়ে বেশ মোটা তাজা হয়েছে। সদাশিব! কে ডাকছে? তানাজির মোটা ভরাট গলা। সদাশিব তাড়াতাড়ি আস্তাবল থেকে বেরিয়ে ওপর দিকে তাকালো। ছাদের আলসের কাছে দাঁড়িয়ে তানাজি হাতছানি দিয়ে তাকে ডাকছেন। সদাশিব ঘোড়ার দলাই মলাই ছেড়ে তখনই ওপরে উঠে গেল। নিশ্চয়ই গুরুতর ব্যাপার। ছাদের মাঝখানে সভা বসেছে। শিবাজি কথা বলছেন আর সকলে বসে শুনছে। সদাশিব চুপি চুপি গিয়ে শিবাজির পেছনে বসল। শিবাজি বলছেন, বিজাপুরে খবর পৌঁছতে অন্তত 4-5 দিন লাগবে। একবার খবর পৌঁছলে চারিদিকে হই হই পড়ে যাবে। তখন সুলতান কি করবেন কিছুই বলা যায় না। তাই খবরটা সুলতানের কাছে পৌঁছানোর আগেই বাবার কাছে পৌঁছানো দরকার। তারপর খবর পেয়ে তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। বাজি পাসালকর বললেন, ঠিক কথা। আগে খবর পেলে শাহজি পুনায় পালিয়ে আসতে পারেন, তখন আর সুলতান তার নাগাল পাবেন না। শিবাজি বললেন, হ্যাঁ, কিন্তু বাবা তো বিজাপুরে উপস্থিত না থাকতেও পারেন। হয়তো সুলতানের হুকুমে তাকে অন্য কোথাও যেতে হয়েছে। তিনি যেখানেই থাকুন তার কাছে খবর যাওয়া চাই। এখন কথা হচ্ছে কে যাবে খবর নিয়ে। শত্রুর রাজধানীতে যাওয়া মানে প্রাণ হাতে করে যাওয়া, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। তাই এমন লোককে পাঠাতে হবে যে চতুর এবং সাহসী, যার ধরা পড়বার সম্ভাবনা কম। কে যাবে? বাজি পাসালকর বললেন, তুমি যাকে হুকুম করবে সেই যাবে। তানাজি বললেন, শিবা, আমাকে হুকুম করো, আমি যাব। শিবাজি হেসে বললেন, তোমাকে দিয়ে হবে না। তুমি শিবাজির বন্ধু, একথা অনেকেই জানে। তোমার চেহারাটাও এমন যে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তুমি গেলে ধরা পড়বার ভয় বড় বেশি। তবে কাকে পাঠাতে চাও? শিবাজি হাত বাড়িয়ে সদাশিবকে সামনে টেনে আনলেন। বললেন, এই ছেলেটাকে পাঠাতে চাই। ওর যে বুদ্ধি আছে, সাহস আছে, সে পরিচয় ও দিয়েছে। উপরন্তু ওকে আমার দলের লোক বলে এখনো কেউ চেনে না। শত্রুপক্ষের যারা ওকে দেখেছিল তারা কেউ আর বেঁচে নেই। সুতরাং ওকে পাঠানোই সবচেয়ে নিরাপদ। সকলে নীরব রইলেন। শিবাজির দূত নির্বাচন যে সঠিক হয়েছে তাতে সন্দেহ নেই। কেবল জিজাবাই একটু আপত্তি তুললেন। সদাশিব বড্ড ছেলে মানুষ, ও কি পারবে অত দূর যেতে? যদি রাস্তা ভুলে যায়? শিবাজি হেসে উঠলেন, সদাশিব রাস্তা ভুলবার ছেলে নয়। কি বলিস সদাশিব? সদাশিব লজ্জিত হয়ে বলল, না, রাস্তা ভুলবো না। আমি দেখতে ছোট বটে, কিন্তু 18 বছর বয়স হয়েছে। যেখানে যেতে বলবে আমি ঠিক যেতে পারবো। কোন রাস্তা দিয়ে যেতে হবে আমাকে দেখিয়ে দাও, আমি ঠিক বিজাপুরে গিয়ে পৌঁছব। শিবাজি বললেন, রাস্তা তোকে দেখিয়ে দেব। ঘোড়ায় চড়ে যেতে হবে, যত শিগগিরই পারিস পৌঁছতে হবে। সদাশিব বলল, আমার ঘোড়া খেয়ে দিয়ে বেশ মোটা হয়েছে, সে আমাকে যত দূর বলো নিয়ে যেতে পারবে। শিবাজি মাথা নেড়ে বললেন, তোর ঘোড়া পারবে না, রাস্তায় অনেক নদী পার হতে হবে।
তোর ঘোড়া সাঁতার কাটতে পারবে না, টুপ করে ডুবে যাবে। আমার একটা ঘোড়া আছে, তার নাম সিন্ধু ঘটক। সেই ঘোড়াটায় চড়ে তুই যাবি। 3 মণ বোঝা ঘাড়ে করে সে কৃষ্ণা গোদাবরী পার হতে পারে। সদাশিব সিন্ধু ঘটককে চিনত। আস্তা বলে শিবাজির খাস ঘোড়া 10-12টা ছিল, তার মধ্যে সিন্ধু ঘটক একটা। গোল গাল নাদা পেট ঘোড়া, বেশি জোরে দৌড়তে পারে না, কিন্তু ভারী মজবুত। সদাশিব উৎসাহিত হয়ে উঠল। শিবাজির খাস ঘোড়ায় চড়ে সে যাবে, কত বড় সম্মান! সে লাফিয়ে উঠে বললে, তাহলে এখনই বেরিয়ে পড়ি না কেন? শিবাজি আকাশের দিকে তাকালেন। সূর্য অস্ত যাচ্ছে। তিনি বললেন, আজ আর হবে না, কাল ভোরবেলা তুই বেরুবি। তোকে বিজাপুরের রাস্তায় পৌঁছে দিয়ে আসব। কিন্তু একটা কথা, বাবা তোকে চেনেন না, যদি তোর কথায় বিশ্বাস না করেন। জিজাবাই নিজের হাত থেকে একটা তামার কবজ খুলে নিয়ে সদাশিবের হাতে বেঁধে দিলেন। বললেন, এই কবজ তাকে দেখাস, তিনি চিনতে পারবেন। তোরও কবজ ধারণ করলে মঙ্গল হবে, ওতে মা ভবানীর ফুল আছে। পরদিন তখনও সূর্য ওঠেনি, সবে মাত্র পূর্ব দিক ফর্সা হয়েছে। এমন সময় সদাশিব ঘোড়ায় চড়ে দুর্গ থেকে বেরুল। সঙ্গে আছেন শিবাজি আর তানাজি। সদাশিবের গায়ে ফর্সা জামা কাপড়, পায়ে জুতো। জিজাবাই তার চোখে কাজল পরিয়ে দিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন। সদাশিবকে আর চেনাই যায় না। 3 দিন আগে যে ছেলেটা ছেঁড়া জামা কাপড় পরে ছাগল চড়াতে বেরিয়েছিল, কে বলবে এই সেই ছেলে? শিবাজি আর তানাজি আগে আগে ঘোড়া চালিয়ে চললেন। পিছনে নাদুস নদুস ঘোড়ার পিঠে সদাশিব। তার সঙ্গে অস্ত্রশস্ত্র, ঢাল, তলোয়ার কিচ্ছুটি নেই, শুধু আছে কোমরে গোঁজা একটা ছোট্ট ছুরি আর একটা খাবার ভরা ছালা। তাছাড়া ট্যাঁকে আছে গন্ডা কয়েক তামার পয়সা। তখনকার দিনে একলা মানুষের বেশি টাকা করে নিয়ে রাস্তা চলা একেবারে নিরাপদ ছিল না। সবাই চোর, সবাই ডাকাত। শিবাজি তাই সদাশিবকে এমনভাবে পাঠাচ্ছেন যেন কেউ তাকে বিরক্ত না করে। ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। 3 দিন আগে তোরনা দুর্গের দক্ষিণ পশ্চিম কোণের যে গিরি সংকট দিয়ে বিজাপুরি ফৌজ এসেছিল, সেই গিরিপথ দিয়ে শিবাজি আর তানাজি সদাশিবকে রাস্তা দেখিয়ে নিয়ে চললেন। ক্রমে সকাল হলো, চারিদিক শিশির ভেজা আলোয় ঝলমল করে উঠল। সদাশিব দেখল পাথর ছড়ানো রাস্তার ওপর তখনও কামান বোঝাই গরুর গাড়ির চাকার দাগ রয়েছে। মানুষগুলো নেই, কিন্তু চাকার দাগ রয়ে গেছে। 7,000 মানুষের মধ্যে একটাও কি বেঁচে নেই? হয়তো 2-4 জন আছে, প্রাণ নিয়ে তারা পালিয়েছে। কোথায় পালিয়েছে কে জানে। পাহাড়ের এলাকা পেরিয়ে অপেক্ষাকৃত সমতল জায়গায় পৌঁছতে বেশ বেলা দুপুর হয়ে গেল। এখান থেকে দক্ষিণ দিকে সড়ক গিয়েছে। খুব ভালো রাস্তা নয়, তবু রাস্তা। ঘোড়ার পিঠে যাওয়ার কোনো অসুবিধা নেই। শিবাজি সামনের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই রাস্তা বিজাপুরে গিয়েছে। রাস্তার পাশে মাঝে মাঝে গ্রাম আছে, রাত্রিরে গ্রামে থাকবি, কিন্তু যেখানে বেশি মানুষের ভিড় সেখানে যাবি না। বিজাপুর শহরে পৌঁছতে 5-6 দিন লাগবে। সেখানে কাজ সেরে
ফিরে আসবি। রাস্তা চিনে ফিরে আসতে পারবি তো? সদাশিব বলল, পারব। যা যা বলে দিয়েছি সব মনে আছে? আছে। আচ্ছা, তাহলে এবার বেরিয়ে পড়। জয় ভবানী। জয় ভবানী বলে সদাশিবও ঘোড়া চালালো। শিবাজি আর তানাজি ঘোড়ার পিঠে বসে চেয়ে রইলেন। সদাশিবের ঘোড়া যখন অনেক দূরে চলে গেল, তখন তারা ঘোড়ার মুখ ফিরিয়ে নিয়ে আবার তোরনা দুর্গে ফিরে চললেন। সদাশিব চলেছে। এখন সে একা। গুরুতর কাজের ভার তার মাথায়, কিন্তু তার মনে কোনো ভয় হলো না। বরং সে এই ভেবে উদ্দীপনা অনুভব করতে লাগলো যে এখন থেকে যা কিছু করার সে নিজের বুদ্ধিতে করবে। ঘোড়াটা দুলকি চালে চলেছে, খুব জোরেও নয়, খুব আস্তেও নয়। এই চালে চললে দিনে অন্তত 15-16 ক্রোশ যাওয়া চলবে। সিন্ধু ঘটকের পিঠটি বেশ চৌড়স, মনে হয় যেন সিংহাসনে বসে আছি। তার মেজাজও বেশ ঠান্ডা। সদাশিব মনের আনন্দে চলল। সূর্য মাথার ওপর উঠে পশ্চিমে হেলে পড়ল। সদাশিব মনের আনন্দে খিদে তেষ্টার কথা ভুলেই গেছে যেন। কিন্তু সিন্ধু ঘটক ভোলেনি। প্রায় 2 ঘড়ি চলবার পর এক জায়গায় এসে সে দাঁড়িয়ে পড়ল। রাস্তার ডান দিক থেকে ঝর্ণার জল এসে রাস্তার ওপর দিয়ে বয়ে গেছে। কাক চক্ষু জল। জলের তলায় বালি তকতক করছে। সিন্ধু ঘটক জলের কিনারায় দাঁড়িয়ে ঘাড় নিচু করে চোঁ চোঁ শব্দে জল খেতে লাগলো। সদাশিবের মনে পড়ল এখনো খাওয়া হয়নি। সে ঘোড়ার পিঠ থেকে নামলো। ঘোড়া ছেড়ে দিয়ে খাবারের থলিটি নিয়ে রাস্তার ধারে একটি পাথরের ওপর গিয়ে বসল। জিজাবাই অনেক খাবার দিয়েছেন। ঘিয়ে ভাজা জোয়ারির রুটি, ছোলার ডালের ঝালচকরি, মতিচুরের লাড্ডু, আরও কত কি। এমন সব জিনিস যা 2-1 দিনে নষ্ট হয়ে যাবে না। খাওয়া শেষ করে সদাশিব দেখল থলির একটা কোনো খালি হয়নি। সে উঠে পড়ল। আজলা ভরে ঝর্ণার জল খেয়ে সিন্ধু ঘটককে ডাকল। সিন্ধু ঘটক ইতিমধ্যে রাস্তার ধার থেকে বেশ খানিকটা ঘাস খেয়ে পেট ভরিয়ে নিয়েছে। সদাশিব তার পিঠে উঠে বসল। দুজনে ঝর্ণার আধ হাঁটু জল পার হয়ে দুলকি চালে চলল। রাস্তায় লোক চলাচল নেই। রাস্তার ধারে মাঝে মাঝে লোকালয়ের চিহ্ন পাওয়া যায়। 2-4টে মাটির ঘর যেন ভয় পেয়ে একত্র জড়ো হয়েছে, কিন্তু ঘরগুলি শূন্য, একটিতেও মানুষ নেই। কয়েকদিন আগে বিজাপুরি ফৌজ এই দিক দিয়ে গিয়েছিল। তাদেরই ভয়ে মানুষগুলো পালিয়েছে, এখনো ফিরে আসেনি। সদাশিব চলেছে। ক্রমে সূর্য যখন পশ্চিম দিকের পাহাড়ের চূড়া ছুঁয়েছে, তখন সে এক নদীর ধারে এসে পৌঁছল। বেশ বড় নদী, এপার ওপার প্রায় 200 গজ। সদাশিব আন্দাজ করল এই নীরা নদী। নীরা নদী সহ্যাদ্রি থেকে বেরিয়ে আরও পূব দিকে গিয়ে ভীমা নদীর সঙ্গে মিলেছে। নদীর কিনারে রাস্তার ধারে গ্রাম রয়েছে, কিন্তু এ গ্রামেও মানুষ নেই। ঘাটের কাছে একটা নৌকো আধ ডুবন্ত অবস্থায় কানা জাগিয়ে আছে, বোধহয় খেয়ার নৌকো। এইখানে নদী পার হতে হবে, কারণ রাস্তাটা এখানে নদীতে ডুব দিয়ে ওপারে গিয়ে উঠেছে। সদাশিব ঠিক করল আজ রাত্রিটা এখানেই কাটাবে। অনেক শূন্য ঘর পড়ে রয়েছে। একটা রাত
ঘরে কাটিয়ে ভোর হতে না হতেই আবার সে যাত্রা শুরু করবে। এই সময় সিন্ধু ঘটক ঘাড় উঁচু করে একবার চিহি শব্দ করল। একটা ঘোড়া আর একটা ঘোড়ার গন্ধ পেলে এরকম শব্দ করে। সদাশিব চারিদিকে তাকালো, কিন্তু ঘোড়া বা মানুষ কাউকে দেখতে পেল না। সে তখন ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাশ ধরে গ্রামের মধ্যে ঢুকল। সব শুদ্ধ 20-25টা মেটে ঘর, একটা গরু বাছুরের গোয়াল, আর কিচ্ছু নেই। সব ঘরের দরজা খোলা। সদাশিব কয়েকটা ঘরে উঁকি মেরে দেখল ভেতরে কিচ্ছু নেই। গ্রামবাসীরা সব কিছু নিয়ে পালিয়েছে। গোয়ালে উঁকি মেরে সদাশিব আশ্চর্য হয়ে গেল। একটা ঘোড়া বাঁধা রয়েছে, মেহেদি রঙের বড় ঘোড়া, পাহাড়ি ঘোড়া নয়। এ ঘোড়া এখানে কোথা থেকে এলো? ঘোড়াটা সদাশিবকে দেখে কান খাড়া করে নাকের মধ্যে শব্দ করল। সিন্ধু ঘটক তার উত্তর দিল। সদাশিব দেখল ঘোড়াটার সামনের ডান পায়ের হাঁটুতে ন্যাকড়ার ফেটটি বাঁধা রয়েছে। সে নড়তে চড়তে খোঁড়াচ্ছে। সদাশিব আস্তে আস্তে গোয়াল ঘরের সামনে থেকে সরে এলো। ঘোড়ার মালিক নিশ্চয়ই এই গ্রামের মধ্যে আছে, কিন্তু বেশি দিন নয়, আজই এখানে এসেছে। কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সামনে আসছে না কেন? তবে কি চোর ডাকাত? সূর্য অস্ত গিয়েছে। আকাশের মাঝখানে আধখানা চাঁদ নিজেকে স্পষ্ট করে তুলছে। সদাশিব গ্রামের সামনের দিকে ফিরে এলো। একটা বড় কুঁড়ে ঘর, বোধহয় গাঁয়ের পাটিলের ঘর। তার দরজায় হুড়কো আছে, ভিতর থেকে বন্ধ করা যায়। সদাশিব ঠিক করল এই ঘরে সে রাত কাটাবে। ঘরের সামনে খানিকটা খোলা মাঠ, তাতে বেশ বড় বড় ঘাস গজিয়েছে। সিন্ধু ঘটক এই মাঠে চড়বে। সদাশিব সিন্ধু ঘটকের মুখ থেকে লাগাম খুলে নিল, পিঠ থেকে কম্বল খুলে ঘরের মধ্যে রাখল। এই কম্বলটাই হবে তার বিছানা। তারপর সে ঘরের দোরে বসে থলি নিয়ে রাত্রের খাওয়া খেতে বসল। কিন্তু তার মনে একটা অস্বস্তি লেগে আছে। গোয়ালে বাঁধা খোঁড়া ঘোড়ার মালিক কে? এখানে লুকিয়ে আছে কেন? ঘোড়া বেঁধে রেখে যদি চলে গিয়ে থাকে? না, তা সম্ভব নয়। এই কুঁড়ে ঘরগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ঘোড়া ফেলে কেউ চলে যায় না। একটা ঘোড়া যখন, মানুষও নিশ্চয়ই একটা। কিন্তু লুকিয়ে আছে কেন? সদাশিবকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে আছে? ইতিমধ্যে জ্যোৎস্না ফুটেছে। নীলাভ কুয়াশার মতো ঝাপসা আলোয় চারিদিক আচ্ছন্ন। সদাশিব খাওয়া সেরে নদীর ধারে গিয়ে জল খেয়ে এলো। কোথাও জনমানুষের সারা শব্দ নেই। সিন্ধু ঘটক নিশ্চিন্ত মনে ঘাস খাচ্ছে। সদাশিব দোরের হুড়কো লাগিয়ে শুয়ে পড়ল। একটা মানুষ যদি থাকেই, তাতে ভয় কি? সদাশিবের কাছে ছুরি আছে। সে ছুরিটি কোমর থেকে বার করে মাথার পাশে নিয়ে শুল। কাল ভোরে উঠেই নদী পার হতে হবে। অনেক রাত্রে সিন্ধু ঘটকের নাক ঝাড়ার শব্দে সদাশিবের ঘুম ভেঙে গেল। দরজার পাশে একটা ছোট্ট ঘুলঘুলি, তাই দিয়ে সে বাইরে উঁকি মারল। তখনও চাঁদ অস্ত যায়নি, কিন্তু অস্ত যেতে বেশি দেরিও নেই।
সিন্ধু ঘটক ঘাস খেয়ে পেট ভরিয়ে মাঠের মাঝখানে বসে আছে। একটা লোক খোঁড়া ঘোড়াটার লাগাম ধরে তার কাছে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় সদাশিব লোকটার মুখ দেখতে পেল। মুখে দাড়ি। লোকটা আঙুলের তুড়ি দিয়ে মুখে চুক চুক শব্দ করল, কিন্তু সিন্ধু ঘটক উঠল না, আবার নাক ছাড়া দিল। লোকটা সন্তর্পণে চারিদিকে তাকিয়ে সিন্ধু ঘটকের কোমরে আস্তে করে একটা লাথি মারল, যাতে সে উঠে দাঁড়ায়। সিন্ধু ঘটক কিন্তু উঠল না। মুহূর্ত মধ্যে সদাশিব সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। লোকটা কে, কেন এখানে লুকিয়ে আছে, তার ঘোড়া কেন খোঁড়া, কিছুই বুঝতে তার বাকি রইল না। সে ঘুলঘুলি দিয়ে গলা বাড়িয়ে মুখে বিকট শব্দ করল, হর হুং কটকট হুক হুক। লোকটা চমকে উঠে এক লাফে নিজের ঘোড়ার পিঠে উঠে বসল, তারপর ন্যাংচাতে ন্যাংচাতে পালালো। সদাশিব তখন হুড়কো খুলে বাইরে বেরিয়ে এলো। দেখলো ঘোড়সওয়ার নদীর দিকে যাচ্ছে। তারপর ছপাত ছপাত শব্দ হলো, ঘোড়া নদী পার হচ্ছে। সদাশিব ঘরে ফিরে এসে আবার দরজায় হুড়কো লাগালো। লোকটা মুসলমান, দাড়ি ছিল। বিজাপুরের যে ফৌজ তোরনা আক্রমণ করতে এসেছিল, লোকটা সেই দলে ছিল। ঘোড়াটাও ছিল। কোনো রকমে ওদের দুজনেরই প্রাণ বেঁচে যায়। কেবল ঘোড়াটার হাঁটু জখম হয়। তখন খোঁড়া ঘোড়ায় চড়ে লোকটা বিজাপুরে খবর দিতে চলল। পাছে শিবাজির এলাকায় ধরা পড়ে, তাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। সদাশিব ঠিক করলো যেমন করেই হোক এই লোকটার আগে তাকে বিজাপুরে পৌঁছতে হবে। কিন্তু আজ রাত্রেই তাকে তাড়া করবার দরকার নেই। খোঁড়া ঘোড়ায় চড়ে সে কত দূর যাবে। সদাশিব আবার কম্বলের ওপর শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, লোকটা বোধহয় সিন্ধু ঘটককে চুরি করবার মতলবে ছিল। ভাগ্যিস ঠিক সময় তার ঘুম ভেঙে গিয়েছিল, নইলে সকালবেলা উঠে দেখতো সিন্ধু ঘটক অদৃশ্য হয়েছে, তার বদলে খোঁড়া ঘোড়াটা দাঁড়িয়ে আছে। ভোরের আলো ফুটতে না ফুটতে সদাশিব বেরিয়ে পড়ল। নদীর জল সূর্যোদয়ের আগে বেশি ঠান্ডা মনে হয় না, তাই নদী পার হতে তার বেশি কষ্ট হলো না। নীরা নদী এখানে প্রায় 200 গজ চওড়া হলেও কিনারায় জল গভীর নয়। মাঝখানে আন্দাজ 50 গজ অথই জল। সিন্ধু ঘটক সদাশিবকে পিঠে নিয়ে স্বচ্ছন্দে সাঁতার কেটে নদী পার হয়ে গেল। সদাশিব কেবল পা দুটো তুলে তার পিঠের ওপর বসে রইল। নদী থেকে উঠে সিন্ধু ঘটক একবার গা ঝাড়া দিল। সদাশিব আরেকটু হলেই তার পিঠ থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, কোনো রকমে সামলে নিল। তারপর সিন্ধু ঘটক আবার দুলকি চালে চলতে আরম্ভ করল। রাস্তায় রাহি নেই। রাস্তার ধারে একটা ছোট গ্রাম পড়ল, কিন্তু গ্রামে জনমানব নেই। শূন্য চারিদিক। তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা উঠছে নামছে, কখনো গিরিস্কন্ধের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। খোঁড়া ঘোড়ার সওয়ারকে কিন্তু দেখা গেল না। সে বোধহয় সারা রাত ঘোড়া চালিয়ে অনেক দূরে গিয়ে গেছে। বেলা বাড়তে লাগলো, ক্রমে দুপুর হলো। একটি গ্রাম। সদাশিব দূর থেকে দেখল এখানে 2-4 জন লোক ফিরে এসেছে। গ্রামের সামনে দিয়ে যাবার সময় সদাশিব ঘোড়া দাঁড় করালো, হাত তুলে হাঁক দিল, কিন্তু গ্রামবাসীরা কেউ কাছে এলো না।
লাঠি হাতে সন্নিগ্ধভাবে দূরে দাঁড়িয়ে রইল। সদাশিব আবার হাঁক দিল। তখন একজন বুড়ো লোক এগিয়ে এসে বলল, তুমি কে, কি চাও? সদাশিব বলল, আমি রাহি, জরুরি কাজে বিজাপুরে যাচ্ছি। তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? বুড়ো বলল, বিজাপুরের সিপাহীরা আমাদের গ্রাম লুঠে নিয়েছে। তুমি কি বিজাপুর দলের লোক? সদাশিব বলল, না না, আমি পুনার লোক। দেখছো না আমি মারাঠি? বুড়ো বলল, তবে বিজাপুরে যাচ্ছ কেন? এ প্রশ্নের জবাব সদাশিবের তৈরি ছিল। সে বলল, আমার মামাকে খুঁজতে যাচ্ছি। বলতে পারো এ রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে কেউ গিয়েছে কিনা? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভোরবেলা গিয়েছে, তখনও সূর্য ওঠেনি। সেই বুঝি তোমার মামা? মামাই বটে, একেবারে সাক্ষাৎ কংস মামা। সদাশিব আর দাঁড়ালো না, ঘোড়া চালিয়ে দিল। ঘোড়ার সওয়ার রাতারাতি অনেক দূর এগিয়ে গিয়েছে। যা হোক, সন্ধ্যার আগেই সদাশিব ওকে ধরে ফেলবে। রাস্তায় আর বড় নদী নেই, তবে ছোটখাটো ঝর্ণা অনেক আছে। সদাশিব ঘোড়ার পিঠে বসে দুপুরের খাওয়া শেষ করে নিল। ঘোড়াটাকে ঘাস খাবার জন্য কিছুক্ষণ ছেড়ে দিল, আবার চলতে শুরু করলো। কিন্তু ঘোড়ার দেখা নেই। সন্ধে হয়, সূর্য ডুবু। কোথায় গেল ঘোড়াটা? তবে কি রাস্তা ছেড়ে পাহাড়ের পথ ধরেছে? পাহাড়ের পথে যাওয়া ঘোড়ার কর্ম নয়, নিশ্চয়ই রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু গেল কোথায়? সন্ধ্যা হলো, চাঁদের আলো ফুটল। সেই কালকের চাঁদ আজ একটু বড় হয়েছে। সদাশিব থামল না, চলতেই লাগলো। যদি একটা শূন্য গ্রাম পায়, তার শূন্য ঘরে রাত কাটিয়ে দেবে, নইলে গাছের ডালে রাত কাটাতে হবে। তাছাড়া খাবারও ফুরিয়ে এসেছে, বড়জোর কাল সকাল পর্যন্ত চলবে। খাবার জোগাড় করতে হবে। ঘোড়াটাও ক্লান্ত, চলতে থেমে যাচ্ছে। তার আবার পেটে গোড়ালির গুঁতো মেরে চালাতে হচ্ছে। এইরকম এক জায়গায় সিন্ধু ঘটক থেমেছে। হঠাৎ সদাশিবের কানে এলো ঠুং ঠুং ঘণ্টির আওয়াজ। এ আওয়াজ সদাশিবের চেনা। গাঁয়ের মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টি বাজছে। সদাশিব পাশের দিকে তাকালো, কিন্তু গ্রাম দেখতে পেল না। খানিকটা চড়াই উঠেছে, তার গায়ে মানুষের পায়ে হাঁটা পথের মতো অস্পষ্ট চিহ্ন। হয়তো চড়াইয়ের ওপারে গ্রাম আছে, রাস্তা থেকে দেখা যাচ্ছে না। সদাশিব ঘোড়া থেকে নেমে তার রাশ ধরে সেই দিক পানে চলল। এবড়ো খেবড়ো চড়াই। 50-60 গজ গিয়ে সদাশিব তার মাথায় উঠল। হ্যাঁ, সামনেই চড়াইয়ের কোলে একটা ছোট গ্রাম, 30-40টি খড় ছাওয়া কুটির, কিন্তু একটি কুটিরেও বাতি জ্বলছে না। চাঁদের আলোয় শূন্য গ্রামটি নিঝুম হয়ে আছে। সদাশিব অবাক, গ্রামে কেউ নেই, তবে ঘণ্টি বাজাচ্ছিল ও কে? ঠিক এই সময় সদাশিব আবার শুনতে পেল ঘণ্টির শব্দ। সদাশিব অবাক হলো, গ্রামে কেউ নেই, তবে ঘণ্টি বাজাচ্ছিল কে? ঠিক এই সময়
সদাশিব আবার শুনতে পেল ঘণ্টির শব্দ, ঠুং ঠুং ঠুং। গ্রামের ভিতর থেকে শব্দটা আসছে। সিন্ধু ঘটককে সেইখানে ছেড়ে দিয়ে সদাশিব নেমে গেল। গ্রামের কুঁড়ে ঘরগুলি অবিন্যস্তভাবে এখানে ওখানে দাঁড়িয়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে যাতায়াতের পথ। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে হঠাৎ দেখতে পেল একটি ছোট্ট মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে। পাথরের মন্দির, বোধহয় গ্রামের মধ্যে এই একটি মাত্র পাকা বাড়ি, কিন্তু লোকজন কাউকে দেখা যাচ্ছে না। সদাশিব পা টিপে টিপে সেই দিকে চলল। মন্দিরের খোলা দরজার সামনে গিয়ে দেখল ভেতরে বিঠোবার মূর্তি রয়েছে, আর একটি মেয়ে মন্দিরের মধ্যে বসে পুজো করছে। মেয়েটি দরজার দিকে পিছন ফিরে পুজো করছিল, তাই সদাশিবকে সে দেখতে পেল না। সদাশিব দেখল মেয়েটি একলা, তার সঙ্গে অন্য কেউ নেই। সদাশিব সন্তর্পণে যেই আর এক পা বাড়িয়েছে, অমনি পায়ের তলায় পাথর কুচি পড়ে একটু শব্দ হলো। মেয়েটি ঘাড় ফিরিয়ে দেখল, তারপর অস্ফুট চিৎকার করে ধর্মড়িয়ে উঠে মন্দিরের দোর ভিতর থেকে বন্ধ করে দিল। কিছুক্ষণ দুপক্ষই চুপচাপ। তারপর সদাশিব গলা ঝাড়া দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো অনিষ্ট করব না। মন্দিরের ভিতর থেকে সারা শব্দ এলো না। তখন সদাশিব আবার বলল, আমার কোনো বদ মতলব নেই, তুমি যদি ভয় পাও আমি চলে যাচ্ছি। সে কিন্তু চলে গেল না, অপেক্ষা করে রইল। খানিক পরে মন্দির থেকে মেয়েলি মিহি গলার আওয়াজ এলো, তুমি কে, কি চাও? সদাশিব বলল, কিচ্ছু চাই না, আমি মারাঠি, হিন্দু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঘণ্টির শব্দ শুনে এসেছি। এটা কি বিঠ্ঠলের মন্দির? ভিতর থেকে মেয়েটি বলল, হ্যাঁ। তুমি কি বিজাপুরের সিপাহী নও? সদাশিব বলল, না, আমি পুনা থেকে আসছি। আবার খানিকক্ষণ চুপচাপ। তারপর খুট করে শব্দ হলো। দরজা একটু ফাঁক করে মেয়েটি উঁকি মারল। সে দেখল আগন্তুক ছেলে মানুষ। তার হাতে অস্ত্রশস্ত্রও নেই, শুধু একটা ঝুলি। দরজা আর একটু ফাঁক করে সে বলল, তোমার নাম কি? সদাশিব। এখানে কি চাও? বলেছি তো, কিছু চাই না, মন্দিরের ঘণ্টি শুনতে পেয়ে এসেছি। তুমি বিঠ্ঠলের পূজা করছিলে? হ্যাঁ। সদাশিব মন্দিরের পৈঠায় মাথা ঠেকিয়ে প্রণাম করল। তারপর বলল, গাঁয়ে লোকজন নেই কেন? মেয়েটি এবার বেরিয়ে এলো। বলল, বিজাপুরি সিপাহীরা এসেছিল, তাই গাঁয়ের সব লোক পালিয়েছে, পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে আছে। সদাশিব এবার মেয়েটিকে ভালো করে দেখল। সামনে থেকে চাঁদের আলো আর পিছন থেকে প্রদীপের আলো তার গায়ে পড়েছে। কালো কোলো মেয়েটি, ছোটোখাটো গড়ন, বেশ শ্রী আছে। বয়স 11-12 বছরের বেশি নয়। সে এই নির্জন গ্রামে একলা কি করছে? সে জিজ্ঞেস করল, তুমি এখানে একলা আছো? মেয়েটি একটু হাসল, বলল, না, আমিও পালিয়েছি। আমার বাবা বিঠ্ঠলের পূজারী, তিনি বুড়ো মানুষ, তার উপর বিজাপুরীদের হাতে জখম হয়েছেন, তিনি আসতে পারেন না, তাই আমি বিঠ্ঠলের পুজো দিতে আসি। সদাশিব একটা নিঃশ্বাস ফেলে পৈঠার ওপর বসল। বলল, বিজাপুরী সিপাহীরা বড় অত্যাচার করে, তাই না?
শিবাজির সৈন্য কিন্তু গ্রামের লোকের ওপর অত্যাচার করে না। মেয়েটির এতক্ষণে ভয় কেটেছে, কৌতূহল দেখা দিয়েছে। সেও চাতালের ওপর বসল। বলল, শিবাজির নাম শুনেছি, তুমি বুঝি শিবাজির দলের লোক? সদাশিব একটু ঘাড় নাড়ল। এই মেয়েটিকে দেখে, ওর কথা শুনে কুঙ্কুর কথা মনে পড়ে যায়। সে বলল, আমার গাঁয়ে তোমার মতো একটি মেয়ে আছে, তার নাম কুঙ্কু। তোমার নাম কি? মেয়েটি একটু ঘাড় বেঁকিয়ে বলল, সেবন্তী। তারপর দুজনের মধ্যে ভাব হয়ে গেল। সেবন্তীর মনে ভারী কৌতূহল। সে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো। সদাশিব একসময় বলল, সেবন্তী বহিন, আমার বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? দিচ্ছি বলে সেবন্তী মন্দির থেকে জল এনে দিল। সদাশিব ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে ফেলল। ঘটি রেখে এসে সেবন্তী আবার বসল। বলল, সদাশিব ভাই, তোমার থলিতে কি আছে? সদাশিব বলল, খাবার, কিন্তু বেশি নেই, সব ফুরিয়ে এসেছে। কাল কি খাবো তাই ভাবছি। সেবন্তী প্রশ্ন করল, তুমি এখন কি করবে? রাত্রিরে কি এখানেই থাকবে? সদাশিব বলল, তাই তো ইচ্ছে, যদি তোমার অমত না থাকে কোনো একটা ঘরে শুয়ে থাকবো, সকাল হলেই চলে যাব। সেবন্তী বহিন, তুমি আমাকে কিছু একটু খাবার দিতে পারো? আমি এমনি চাই না, আমার কাছে পয়সা আছে। সেবন্তী গালে হাত দিয়ে খানিক ভাবল, তারপর বলল, গ্রামে তো খাবার জিনিস কিচ্ছুটি নেই, যা ছিল তার বেশিরভাগ বিজাপুরি সিপাহীরা লুঠে নিয়ে গেছে, বাকি গ্রামের লোকেরা গুহায় নিয়ে গেছে। সদাশিব বলল, তবে থাক, আমি চালিয়ে নেব, তুমি এবার ফিরে যাও। দেরি হলে তোমার আবার মা বাবা ভাববেন। সেবন্তী বলল, তুমি তাহলে রাত্রিরে এখানেই থাকবে? হ্যাঁ। সেবন্তী মন্দিরের সামনে একটা কুঁড়ে ঘর দেখিয়ে বলল, তুমি ওই ঘরে শুও, ওটা আমাদের ঘর। আচ্ছা। সেবন্তী উঠল, মন্দিরের দরজা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে একটু হেসে বলল, আমি তবে যাই। এসো বহিন। সেবন্তী চলে গেল। চাঁদের আলোয় যেন মিলিয়ে গেল। সদাশিব আরও কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে পড়ল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়া দরকার, ভোরেই আবার বেরিয়ে পড়তে হবে, এখনো 2 দিনের রাস্তা বাকি। সেবন্তী ঘরে দোর বন্ধ করে সদাশিব ঘুমিয়ে পড়েছিল। তখনও চাঁদ অস্ত যায়নি। দরজায় খুটখুট শব্দ শুনে সে জেগে উঠল। কিছুক্ষণ চুপ করে শোনবার পর সতর্কভাবে বলল, কে? বাইরে থেকে মিহি গলায় উত্তর এলো, আমি সেবন্তী, দোর খোলো। সদাশিব দোর খুলে দেখল সেবন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি পুঁটুলি। সে আশ্চর্য হয়ে বলল, তুমি আবার ফিরে এলে যে? সেবন্তী পুঁটুলি দেখিয়ে বলল, তোমার জন্য খাবার এনেছি, কই তোমার থলি বার করো। সদাশিব আরও আশ্চর্য হয়ে থলি বার করে দিল। বলল, খাবার কোথায় পেলে? সেবন্তী পুঁটুলি থেকে খাবার সদাশিবের থলিতে ভরে দিতে দিতে বলল, সে খবরে তোমার দরকার কি, এতে তোমার 2 দিন চলে যাবে। সদাশিব গাঢ় স্বরে বলল, তোমাকে যতই দেখছি আমার কুঙ্কুর কথা মনে পড়ে যাচ্ছে। কত পয়সা দেব সেবন্তী বহিন? সেবন্তী বলল,
পয়সা চাই না। তুমি আবার এই রাস্তা দিয়ে ফিরবে তো? হ্যাঁ, আমার জন্য নগর থেকে কিছু মিছু কিনে এনো। আমি রোজ সকাল সন্ধে এইখানে বসে তোমার পথ চেয়ে থাকব। আচ্ছা, যদি ফিরি তবে নিশ্চয়ই আনব। তুমি আরেকটু ঘুমিয়ে নাও, সকাল হতে এখনো অনেক দেরি। আচ্ছা আচ্ছা। সেবন্তী কিছু দূর চলে যাবার পর সদাশিব ডাকল, সেবন্তী বহিন। সেবন্তী ফিরে এসে কাছে দাঁড়ালো। কি? সদাশিব বলল, গ্রামবাসীদের বলো তারা এখন গ্রামে ফিরে আসতে পারে, আর কোনো ভয় নেই। সেবন্তী বলল, কিন্তু বিজাপুরি সিপাহীর দল যে এই পথ দিয়ে ফিরে আসবে গো সদাশিব। সদাশিব বলল, না, তারা আর ফিরে আসবে না। পরদিন কাক কোকিল ডাকার সঙ্গে সঙ্গে সদাশিব যাত্রা শুরু করল। সারাদিন পথ চলল। দুপুরবেলা সেবন্তীর দেওয়া খাবার খেল। কয়েক মুঠি শুকনো ছোলা, কয়েকটা জনারের রুটি আর এক ডালা আখের গুড়। যাদের সর্বস্ব সিপাহীরা লুটে নিয়ে গেছে, তারা এর বেশি আর কি বা দিতে পারে। সেবন্তী বহিন যেন কুঙ্কুর যমজ বোন, নিশ্চয় নিজের খাবারটুকু তাকে দিয়েছে। সব মেয়ে কি একরকম হয়? সারাদিন চলেও সে খোঁড়া ঘোড়ার দেখা পেল না। কোথায় গেল ঘোড়া আর তার সওয়ার? তবে কি তারা পিছিয়ে গেছে? হয়তো খোঁড়া ঘোড়া আর চলতে পারেনি, তাই তার সওয়ার পিছিয়ে পড়েছে। কিন্তু যদি কোনো উপায়ে এগিয়ে গিয়ে থাকে, সদাশিব শাহজিকে খবর দেবার আগেই যদি বিজাপুর দরবারে খবর পৌঁছে যায়, তাহলেই সর্বনাশ। সদাশিবের এতদূর আসাটাই মিথ্যে হয়ে যাবে। শাহজিকে সুলতান হয়তো কতল করবেন। সদাশিব যথাসাধ্য জোরে ঘোড়া চালালো, কিন্তু ঘোড়ার নাগাল পেল না। সন্ধ্যাবেলায় সে এমন এক জায়গায় এসে পৌঁছলো যেখানে কোনো লোকালয় নেই। কি করা যায়? সে রাস্তা থেকে খানিকটা দূরে গিয়ে সিন্ধু ঘটককে একটা গাছের তলায় ছেড়ে দিল আর নিজে গাছে উঠে বসল। গাছটি বেশ বড় আর ঝাঁকড়া। সদাশিবের গাছে ঘুমোনো অভ্যাস আছে। সে একটা মোটা ডালের দুদিকে পা ঝুলিয়ে বসল। গুঁড়িটি দুহাত দিয়ে জড়িয়ে তার গায়ে গাল রেখে ঘুমিয়ে পড়ল। গাছের নিচে আশেপাশে ঘাস গজিয়েছে। সিন্ধু ঘটক চাঁদের আলোয় তাই খেতে লাগলো। তারপর পেট ভরলে সেও গাছের তলায় বসে ঘুমোতে লাগলো। পরদিন সদাশিব আবার চলল। আজ কিন্তু রাস্তার চেহারা অন্যরকম। মাঝে মাঝে রাস্তার দু চারটে লোক দেখা যাচ্ছে। রাস্তার ধারে গ্রামের সংখ্যাও বেশি, কিন্তু বেশিরভাগ গ্রামে মুসলমানের বাস। সদাশিব বুঝল বিজাপুর নগর আর দেরি নেই। দুপুরবেলা সদাশিব সিন্ধু ঘটককে রাস্তার ধারে ঘাসের ওপর ছেড়ে দিয়ে নিজেও খেতে বসল। বসে বসে খাচ্ছে আর ভাবছে। এমন সময় দেখল পিছন থেকে এক পাল ভেড়া নিয়ে একটা লোক আসছে। বোধহয় কাছের কোনো গ্রাম থেকে আসছে, কারণ সদাশিব তাদের রাস্তায় দেখতে পায়নি। লোকটা ভারী জোয়ান এক মুসলমান। এরও বাঁশি বাজাতে বাজাতে চলেছে। ভেড়াগুলো তার আগে আগে যাচ্ছে। সদাশিবের সামনাসামনি এসে লোকটা বাঁশি থামালো। এক গাল হেসে বললে, কি শ্যাঙা, এখানে বসে কি হচ্ছে? সদাশিব দেখল লোকটা বেশ ফুর্তিবাজ। সেও হেসে বলল, খাচ্ছি, খেয়েই আবার রওনা দিতে হবে।
আচ্ছা, বিজাপুর আর কত দূর বলতে পারো? লোকটা বলল, তুমি বিজাপুর যাচ্ছ? হ্যাঁ। লোকটা সিন্ধু ঘটকের দিকে তাকালো, তারপর বলল, তোমার ঘোড়া আছে দেখছি, তবুও আজ বিজাপুরে পৌঁছতে পারবে না। আজ রাত্রিটা পথে কাটাতে হবে তোমায়। কাল বেলা 2 ঘড়ি আন্দাজ তুমি শহরে পৌঁছবে। তুমি কোথায় যাচ্ছ? লোকটা হো হো করে হেসে বলল, আমিও বিজাপুর যাচ্ছি, আমি পৌঁছবো পরশুদিন। এত ভেড়া নিয়ে যাচ্ছ কেন? ভেড়া কাটবো, বিক্রি করব, আমি তো কসাই। লোকটা বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। কিছুক্ষণ পরে খাওয়া শেষ করে সদাশিব সিন্ধু ঘটকের পিঠে চড়ে রওনা হলো। কিছু দূর এগিয়ে ভেড়ার পাল আর কসাইয়ের সঙ্গে আবার দেখা। কসাই বাঁশি বাজাতে বাজাতে চলেছে, হেসে বলল, বিজাপুরে আবার দেখা হবে। ভালো মাংস চাও তো আমার দোকানে এসো। পীরবক্স কসাইয়ের নাম সবাই জানে, এমন মাংস আর কোথাও পাবে না। হো হো করে হেসে সে আবার বাঁশি বাজাতে বাজাতে চলে গেল। সদাশিব এগিয়ে চলল, ভাবল, ভারী মজাদার কসাই তো। অবশ্য পীরবক্স কসাইয়ের সঙ্গে আর তার কখনো দেখা হয়নি। সেদিন সন্ধেবেলা সদাশিব এক নদীর ধারে পৌঁছল। নদী খুব চওড়া নয়, গভীরও নয়, তবে নৌকা চলে। ওপারে একটা খড় বোঝাই নৌকো বাঁধা রয়েছে। নদীর ধারে এক গাদা খড় দাঁই করা রয়েছে। সদাশিব নদী পার হল। নদীর জল সিন্ধু ঘটকের পেট পর্যন্ত পৌঁছল। ওপারে গিয়ে সদাশিব দেখল নৌকায় মাঝি মাল্লা কেউ নেই, হয়তো কাছে গ্রাম আছে। সদাশিব একটু ভাবল, গ্রাম কোথায় খুঁজতে যাওয়া ঠিক হবে না, তার চেয়ে নদীর ধারে এই খড়ের গাদার মধ্যে রাত কাটালে মন্দ হয় না। সকাল না হলে মাঝি মাল্লা আসবে না, তার আগে সে বেরিয়ে পড়বে। সিন্ধু ঘটককে নদীর ধারে ছেড়ে দিয়ে সদাশিব রাত্রির খাবার খেয়ে নিল। তারপর খড়ের গাদার মধ্যে ঢুকে শুয়ে রইল। খড়ের মধ্যে বেশ গরম। সদাশিবের শরীরও কদিন অনবরত ঘোড়া চালিয়ে খুবই ক্লান্ত। সে অঘোরে ঘুমিয়ে পড়ল। একেবারে ঘুম ভাঙল যখন পূবের আকাশে উষার আলো ঝিলমিল করছে। সদাশিব খড়ের গাদা থেকে বেরিয়ে এসে দেখল নদীর জলের ওপর সাদা মখমলের মতো কুয়াশা জমেছে। ঘোড়াটা খানিক দূরে নদীর ধারে দাঁড়িয়ে হচ্ছে। সদাশিব তাড়াতাড়ি সেই দিকে চলল। উফ, বড্ড দেরি হয়ে গেছে। কিন্তু ঘোড়ার কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, হে তো সিন্ধু ঘটক নয়, এ যে সেই খোঁড়া ঘোড়াটা, ওই যে হাঁটুতে ফেটটি বাঁধা রয়েছে। সদাশিব মাথায় হাত দিয়ে বসে পড়ল। ব্যাপার বুঝতে তার একটুও দেরি হলো না। খোঁড়া ঘোড়ার সওয়ার কখন এক সময় পেছিয়ে গিয়েছিল, তারপর সারা রাস্তা তার পিছন পিছন আসছিল। আজ রাত্রিরে কোনো সময় সে নদী পার হয়ে সিন্ধু ঘটককে চাঁদের আলোয় দেখতে পেয়েছে। তারপর নিজে ঘোড়াটা এখানে রেখে সিন্ধু ঘটকের পিঠে চড়ে পালিয়ে গেছে। উফ, এখন উপায়? সদাশিবের কান্না এলো। এই ঘোড়াটার পিঠে চড়েই বিজাপুর যেতে হবে। হয়তো পৌঁছতে সন্ধে হয়ে যাবে। ইতিমধ্যে সুলতানের কানে খবর উঠবে। কিন্তু কি করা যায়? সদাশিব ঘোড়ার পিঠে কম্বল বাঁধল, মুখে লাগাম লাগালো, তারপর ন্যাংচাতে ন্যাংচাতে বিজাপুরের দিকে চলল। ঢেউ খেলানো রাস্তা, বেলা 2 ঘড়ির সময়
একটা চড়াইয়ের মাথায় উঠে সদাশিব দেখল দূরে আকাশের গায়ে বিজাপুর শহরের দুর্গ প্রাকার যেন আঁকা রয়েছে। সেখানে পৌঁছতে কিন্তু দুপুর পার হয়ে গেল। বিজাপুর নগরের দুর্গ প্রাকারের নিচে দাঁড়িয়ে তার মাথার দিকে তাকালে ঘাড় খচে যায়, এত উঁচু। তোরণের প্রবেশ পথও উঁচু, কিন্তু বেশি চওড়া নয়। সদাশিব যখন পৌঁছল, দুর্গর দ্বারে বেশি ভিড় নেই। প্রহরীরা পাহারা দিচ্ছে। 2-4 মুসাফির শহরে ঢুকছে, 2-4 বেরোচ্ছে। বাইরে উটের দল বসে আছে। একপাল গাধা পিঠে মালের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। একপাশে প্রাকারের গায়ে বড় বড় লোহার আংটা ঝুলছে, তাতে পাশাপাশি কয়েকটা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব কোনো দিকে না তাকিয়ে একেবারে ঘোড়াসুদ্ধ তোরণদ্বারের সামনে হাজির হলো। অমনি 2 প্রহরী বল্লম নিয়ে তার পথ আগলে দাঁড়ালো। একজন বলল, ঘোড়া নিয়ে এ ফটক দিয়ে ঢোকবার হুকুম নেই। কে তুমি? সদাশিব বলল, আমি পুনা থেকে জরুরি কাজে এসেছি। প্রহরী বলল, আগে ঘোড়া বেঁধে রেখে এসো, তারপর তোমার কথা শুনব। সদাশিব ঘোড়া বাঁধার জায়গায় গেল। সেখানে 6-7টা ঘোড়া বাঁধা রয়েছে। সদাশিব ঘোড়া থেকে নেমে অন্য ঘোড়াদের পাশে নিজের ঘোড়া বাঁধতে যাবে, একটা ঘোড়ার নাক ছাড়ার শব্দে সে চমকে উঠল। চোখ ফিরিয়ে দেখল, আরে এ কি? এ যে সিন্ধু ঘটক। যে লোকটা সিন্ধু ঘটককে চুরি করেছিল, সে এইখানে তাকে বেঁধে রেখে নগরে প্রবেশ করেছে। সদাশিবের বুক নেচে উঠল, কিন্তু এখন সময় নেই। সে সিন্ধু ঘটকের গায়ে একবার হাত বুলিয়ে ফটকের কাছে ফিরে গেল। প্রধান প্রহরী জিজ্ঞাসা করল, নগরে কার সঙ্গে তোমার জরুরি কাজ? সদাশিব বলল, আমার মামা বলবন্ত রাও মনসবদার শাহজি ভোঁসলের অধীনে কাজ করে। আমি মামাকে জরুরি খবর দিতে এসেছি। প্রহরী বলল, কিন্তু মনসবদার শাহজি ভোঁসলে তো এখানে নেই। তিনি নিজের দলবল নিয়ে সেনাপতি মুস্তাফা খাঁর সঙ্গে জিঞ্জি দুর্গ অবরোধ করতে গিয়েছেন। এখানে নেই? না। জিঞ্জি দুর্গ কোথায়? কত দূর? প্রহরী ডান দিকের রাস্তা দেখিয়ে বলল, জিঞ্জি দুর্গ এই দিকে, 4-5 দিনের পথ। সদাশিব একটু ভাবল, এ মন্দ হলো না। সুলতান খবর পেলেও শাহজি তার নাগালের বাইরে, এখনো সময় আছে। সে বলল, আমাকে যেতেই হবে, মামাকে খবর না দিলেই নয়। আচ্ছা, সেলাম। সেলাম। সদাশিব ঘোড়ার কাছে ফিরে গেল। এদিক ওদিক চেয়ে দেখল কেউ তাকে লক্ষ্য করছে কিনা। সে তখন সিন্ধু ঘটককে খুলে নিয়ে তার পিঠে চড়ে বসল। যে রাস্তা প্রহরী দেখিয়ে দিয়েছিল, সেই রাস্তায় সে ঘোড়া ছুটিয়ে দিল। সদাশিব চলেছে তো চলেছেই। দিন যায়, রাত আসে, আবার দিন আসে। পূর্ণিমা কেটে গিয়ে কৃষ্ণপক্ষ আরম্ভ হয়, কিন্তু জিঞ্জির পথ আর শেষ হয় না। কোথায় জিঞ্জি? কত দূরে? এদিকে রাস্তার ধারে ধারে যেসব গ্রাম আছে তাদের অবস্থা ভালো। এদিকে তো আর লুটপাট হয়নি। গ্রামবাসীরা সদাশিবকে খেতে দেয়, রাত্রে শোবার জায়গা দেয়। সদাশিব প্রশ্ন করে, আচ্ছা, জিঞ্জি এখান থেকে কত দূর? তারা হাঁ করে থাকে, বলে, জিঞ্জি আবার কি? সদাশিব ঘুরিয়ে বলে, বিজাপুরি পল্টন কোন দিকে গেছে? তারা আঙুল দেখিয়ে বলে, ওই দিকে। সদাশিব সেই দিকে ঘোড়া চালায়। রাস্তা আগের মতোই, আঁকা বাঁকা, উঁচু নিচু, মাঝে মাঝে নদী আছে। রাস্তায় যারা যাতায়াত করে তারা কেউ দূরের যাত্রী নয়, বেশিরভাগই এই গ্রাম থেকে ও গ্রামে যায়।
কদাচিৎ দু একজন সওদাগর উট গলা উঁচু করে চলে যায়। দু চারটে গরুর গাড়ি মালের বোঝা নিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে থাকে। একদিন বিকেলবেলা সদাশিব চলেছে, শুনতে পেল পেছনে খটখট খটখট ঘোড়ার খুরের শব্দ। ঘাড় ফিরিয়ে দেখল দুজন সওয়ার আসছে। তাদের সাজ পোশাক, তলোয়ার, বল্লম দেখে সদাশিব বুঝল এরা বিজাপুরী সৈনিক। সে তাড়াতাড়ি রাস্তার একপাশে সরে দাঁড়ালো। বিজাপুরী সওয়ারদের তেজি ঘোড়া কিছুক্ষণের মধ্যেই সদাশিবের পাশাপাশি হলো। সদাশিবের ঘোড়া দেখে বিজাপুরী ঘোড়া দুটো অবক্ষাবরে নাক ছাড়া দিল। সওয়ার দুজনও সিন্ধু ঘটকের পানে তাকাতে তাকাতে চলল। তারা নিজেদের ঘোড়ার বেগ কমিয়ে সিন্ধু ঘটকের সঙ্গে সঙ্গে যেতে লাগল। সদাশিব লক্ষ্য করল সওয়ার দুজন সামান্য সিপাহী শ্রেণীর লোক নয়, তাদের দরজা আরও উঁচু। বোধহয় হাবিলদার কি জুমলাদার হবে। তাদের মধ্যে একজন হঠাৎ হেসে উঠল। শোভান মিয়া, এমন জালার মতো পেটওয়ালা ঘোড়া কখনো দেখেছ? শোভান মিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। তারপর তার চোখ ঘোড়া ছেড়ে আরোহীর দিকে উঠল। সে দেখল একটা ছোট ছেলে, এখনো গোঁফ ওঠেনি। সে বলল, কিরে ছোড়া, তোর ঘোড়া কি খায়? সদাশিব বলল, কেন, ঘাস খায়? দুজনে হো হো করে হেসে উঠল, যেন ভারী হাসির কথা। অন্য মিয়া জিজ্ঞাসা করল, শুধু ঘাস খায়, দানা খায় না? সদাশিব বলল, না। শোভান মিয়া বলল, তবে বোধহয় হাওয়া খায়। হাওয়া খেয়ে খেয়ে পেট ফুলে গেছে, উঠতে পারে? সদাশিব মাথা নেড়ে বলল, হুম। শোভান মিয়া বলল, তবে পক্ষীরাজ নয়। পক্ষীরাজ হলে উঠত। কি বলো হায়দার মিয়া? এইভাবে হাসি মশকরা করতে করতে দুই মিয়া সদাশিবের সঙ্গে সঙ্গে চলল। কিছু দূর চলবার পর হায়দার মিয়া সদাশিবকে জিজ্ঞাসা করল, তোর নাম কি রে, কোথায় যাবি? আমার নাম সদাশিব, আমি জিঞ্জি যাব। তুইও জিঞ্জি যাবি? জিঞ্জিতে তোর কি দরকার? মামার সঙ্গে দেখা করা দরকার। দুজনেই বেশ আশ্চর্য হয়েছে মনে হল। হায়দার মিয়া সন্দেহ ভরা চোখে তার পানে তাকিয়ে বলল, তোর বাড়ি কোথায়? কোথা থেকে আসছিস? পুনা থেকে। পুনা থেকে? হায়দার মিয়া আর শোভান মিয়া একবার মুখ চাওয়াচাই করল। তারপর হায়দার মিয়া কড়া সুরে বলল, তুই জিঞ্জিতে কার কাছে, কি জন্য যাচ্ছিস, সব কথা খুলে বল, নলে কেটে ফেলবো। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলল, আমি তো বলতেই যাচ্ছিলাম। বল, সত্যি কথা বলবি? সদাশিব তখন শিবাজির শেখানো গল্প বলল। আমার মামা বলবন্ত রাও নাইক বিজাপুরের মনসবদার শাহজির সৈন্যদলের একজন হাবিলদার। পুনায় মামার ঘরবাড়ি, জমি জিরাত আছে। মালদার লোক। মামা পুনায় থাকে না, শাহজির ফৌজের সঙ্গে বিজাপুরে থাকে। আর মামি ছেলেপুলে নিয়ে পুনায় থাকে। আমিও মামার বাড়িতেই থাকি। 1 মাস আগে শিবাজির দলের ডাকাতরা মামার ঘরবাড়ি সব লুটে নিয়ে গেছে। তাই আমি মামাকে খবর দিতে বেরিয়েছিলাম। বিজাপুরে গিয়ে শুনলাম মামা শাহজির সঙ্গে জিঞ্জি গিয়েছে, তাই আমিও জিঞ্জি যাচ্ছি। দুই মিয়া আবার মুখ তাকাতাকি করল। শোভান মিয়া বলল, শাহজি ভোঁসলে শিবাজির বাপ, তুই জানিস? সদাশিব বলল, জানি, কিন্তু বাপ বেটার মুখ দেখা দেখি নেই।
দুই মিয়া কিছুক্ষণ খাটো গলায় নিজেদের মধ্যে কথা বলল। তারপর শোভান মিয়া সদাশিবকে বলল, আমরাও জিঞ্জি যাচ্ছি, তুই আমাদের সঙ্গে আয়। সদাশিব উল্লসিত হয়ে বলল, তোমরাও জিঞ্জি যাচ্ছ? তবে তো ভালোই হলো, একলা যেতে বড় ভয় করে। তোমরা বুঝি বিজাপুরের ফৌজদার? হ্যাঁ, আয় আমাদের পিছন পিছন। আচ্ছা, কতদিন আর লাগবে গো জিঞ্জি পৌঁছতে? কাল সন্ধে নাগাদ পৌঁছানো যাবে। দুজনে ঘোড়া ছুটিয়ে দিল। সদাশিব ওদের পিছন পিছন চলল। কিন্তু সদাশিবের প্রাণে শান্তি নেই। এ আবার এক নতুন ফ্যাসাদ। ওরা যদি মিথ্যে কথাটা ধরে ফেলে তবেই তো সর্বনাশ। ওরা নিশ্চয়ই বিজাপুর দরবারের দূত, জিঞ্জিতে যাচ্ছে শাহজিকে বন্দি করতে। এখন উপায়, যেমন করে হোক ওদের আগে শাহজিকে সাবধান করে দিতে হবে। সন্ধ্যা হতে আর দেরি নেই। এমন সময় সদাশিব এক গ্রামে এসে উপস্থিত হলো। মিয়ারা আগেই এসেছে। গ্রামের বেশিরভাগ লোকই মুসলমান, দু চার ঘর হিন্দু আছে। সদাশিব দেখল মিয়াদের ঘোড়া দুটিকে দুজন ষণ্ডা লোক ডলাই মলাই করছে। মিয়া দুজন খোলা জায়গায় খাটিয়া পেতে বসেছে, ফর্সিতে তামাকু খাচ্ছে। গ্রামবাসীরা অনেকে খাটিয়া ঘিরে উপু হয়ে বসেছে, হাসি গল্প হচ্ছে। সদাশিবকে দেখে শোভান মিয়া বললে, আরে তুই এসেছিস? আমি ভেবেছিলাম তোর ঘোড়াটা রাস্তার ওপর ঘুমিয়ে পড়ল বুঝি। সদাশিব ঘোড়া থেকে নামলো, যেন মিয়ার রসিকতা সে বুঝতেই পারেনি। এমন সরলভাবে বলল, না তো, ঘুমোয়নি, বড্ড থকে আছে কি না, তাই বেশি জোরে ছুটতে পারে না। আচ্ছা, আমি কি আজ এই গ্রামেই থাকতে পারবো? হায়দার মিয়া বলল, হ্যাঁ পাবি, আমরাও থাকবো, তুইও থাকবি। কাল সকালে একসঙ্গে বেরোব। সদাশিব মিয়াদের মতলব বুঝল। তারা তাকে চোখের আড়াল করতে চায় না। বোধহয় কিছু সন্দেহ করেছে। কিন্তু সদাশিবের মতলব অন্য রকম। ওদের আগেই তাকে জিঞ্জি পৌঁছতে হবে। ওরা যদি শাহজির নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জিঞ্জি যাত্রা করে থাকে, তাহলে যেমন করে হোক ওদের আগে শাহজির ছাউনিতে পৌঁছানো দরকার। সেই রাত্রে সদাশিব একজন হিন্দু গ্রামবাসীর ঘরে খাওয়া দাওয়া করে তার দাওয়ায় শুয়ে রইল। অনেক রাত্রি পর্যন্ত সে ঘুমের ঘোরে শুনতে পেল মিয়ারা খানা পিনা হই হুল্লোড় করছে। শেষ রাত্রে তার ঘুম ভাঙল। কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ আকাশের মাঝখানে, জ্যোৎস্নায় চারদিক ঝিমঝিম করছে। গ্রাম নিশুতি। সদাশিব আস্তে আস্তে গ্রাম থেকে বেরিয়ে এসে দেখল সিন্ধু ঘটক রাস্তার এক পাশে বসে আছে। সদাশিবকে দেখে সে উঠে দাঁড়ালো। সদাশিব সিন্ধু ঘটকের মুখে লাগাম লাগালো, পিঠে কম্বল বাঁধল। তারপর যতদূর সম্ভব নিঃশব্দে তার পিঠে চড়ে বেরিয়ে পড়ল। গ্রাম থেকে কিছু দূর গিয়ে সজোরে ঘোড়া ছুটিয়ে দিল। সকাল হতে এখনো 2-3 ঘড়ি দেরি আছে। সদাশিব এর মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। সকাল হলো, তারপর সূর্য মাথায় উঠল। সদাশিব চলেছেই। মাঝে 2-1টা গ্রাম পড়ল। সদাশিব থামল না। এদিকে সে যতই এগিয়ে চলেছে ততই চারিদিকে পাহাড় ঘিরে ঘুরে আসছে। দাক্ষিণাত্য পার্বত্য দেশ, কিন্তু মাঝে মাঝে সমতল উপত্যকা আছে।
এখন আবার পাহাড় আরম্ভ হয়েছে। পাহাড়ের চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে পাথুরে পথ পাক খেয়ে খেয়ে চলেছে। সদাশিব সামনের দিকে চলেছে বটে, কিন্তু তার কান পড়ে রয়েছে পিছন দিকে। ওই বুঝি ঘোড়ার খুঁড়ের খটখট আওয়াজ শোনা যাবে। কিন্তু দুপুর কেটে গেল, মিয়াদের দেখা নেই। অনেক রাত পর্যন্ত আমোদ আহ্লাদ করে তাদের বোধহয় ঘুম ভাঙতে অনেক দেরি হয়েছে। বিকেলের দিকে পাহাড়ের খাঁজে এক জায়গায় কচি ঘাস দেখে সদাশিব সিন্ধু ঘটককে সেখানে ছেড়ে দিল। নিজেও কিছু খেয়ে নিল। থলিতে যে মাঝে মাঝে সে খাবার সংগ্রহ করেছিল তা প্রায় শেষ হয়ে এলো। তাড়াতাড়ি খাওয়া সেরে সে আবার রওনা দিল। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ ঘোরাফেরা করছে। হয়তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার আগে জিঞ্জি পৌঁছতে পারলেই ভালো। জিঞ্জি আর বেশি দূর নয়। পাহাড়ি জায়গায় কখন সূর্যাস্ত হয় বোঝা যায় না। সদাশিব দেখল সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু আকাশে ছাড়া ছাড়া মেঘের গায়ে সোনালি রোদ লেগে রয়েছে। সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। সদাশিব আরো জোরে ঘোড়া ছোটালো। কই, জিঞ্জি কোথায় আর কত দূর? এদিকে বৃষ্টি হয়ে গেছে। মাটি ভিজে ভিজে, গাছের পাতায় জল লেগে আছে। সামনে নিচের দিকে গভীর একটা খাত দেখা যাচ্ছে। তার কিনারায় ছোট্ট একটি গ্রাম। সিন্ধু ঘটক সামনে ঢালু রাস্তা পেয়ে জোরে চলতে আরম্ভ করেছে। এমন সময় পিছনের শব্দ শুনে সদাশিব চমকে উঠল। ঘোড়ার খুঁড়ের খটখট শব্দ। সদাশিব ঘাড় ফিরিয়ে দেখল, হ্যাঁ, দুই মিয়া আসছে। সদাশিব গাঁয়ের কাছাকাছি পৌঁছতে না পৌঁছতে তারা এসে সদাশিবকে ধরে ফেলল। তিনটে ঘোড়া মুখোমুখি দাঁড়ালো। হায়দার মিয়া চোখ পাকিয়ে বলল, তুই আমাদের ফেলে পালিয়ে এসেছিস যে? সদাশিব অবাক হয়ে বলল, পালিয়ে আসবো কেন? তোমাদের সঙ্গে বেরোলে তো পেছিয়ে পড়তাম, তাই আগে বেরিয়েছি। এখন থেকে একসঙ্গে যাব। মিয়ারা দেখলো সদাশিব ন্যায্য কথাই বলেছে। তারা আর কিছু বলল না। ইতিমধ্যে তিনজন সওয়ারকে রাস্তায় দেখে গাঁয়ের কয়েকজন লোক বেরিয়ে এসে দাঁড়িয়েছিল। শোভান মিয়া তাদের জিজ্ঞাসা করল, জিঞ্জি আর কত দূরে? একজন সামনে আঙুল দেখিয়ে বলল, ওই যে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, ওর ওপারে জিঞ্জি দুর্গ। এখান থেকে ৩-৪ কোষ হবে। শোভান মিয়া বলল, এসো, রাত্রি হবার আগেই জিঞ্জি পৌঁছানো যাবে, বলে ঘোড়ার রাশ আলগা করল। গ্রামবাসী বলল, আজ পৌঁছতে পারবেন না। শোভান মিয়া ঘোড়ার রাশ টেনে দাঁড়ালো। বলল, কেন, আজ পৌঁছতে পারবো না কেন? গ্রামবাসী বলল, আগে নদী ফুলেছে। নদী ফুলেছে তার মানে? আগে নদীতে ঢল নেমেছে। পাহাড়ে বৃষ্টি হয়েছিল কি না? তাই নাকি? চলো তো দেখি। সকলে এগিয়ে চলল। গ্রাম পার হতে না হতেই কানে এলো কলকল কলকল শব্দ। সামনে নদীর খাত, বেশি চওড়া নয়, বড় জোর 40 গজ। তার কানায় কানায় জল ভরে উঠেছে। ঘোলা জল পাগলের মতো ছুটে চলেছে। জিঞ্জি যাবার রাস্তাটা খাতের কিনারা পর্যন্ত এসে হঠাৎ শেষ হয়ে গেছে। আবার খাতের ওপারে আরম্ভ হয়েছে। মাঝখানে দুরন্ত নদী। 3 ঘোড়সওয়ার খাতের ধারে গিয়ে দাঁড়ালো। গ্রামবাসীরাও তাদের দুপাশে ষাঁড় দিয়ে দাঁড়ালো। হায়দার মিয়া কিছুক্ষণ ছুটন্ত জলের পানে চেয়ে থেকে প্রশ্ন করল,
কত জল? একজন বলল, 3 মানুষ। শোভান মিয়া আর হায়দার মিয়া মুখ তাকাতাকি করল। তাহলে এ নদী পার হওয়া যাবে না। 7 দিন, বা বলা যায় যতদিন না জল কমে ততদিন এখানেই থাকতে হবে। কতদিনে জল কমবে তারই বা ঠিক কি? গ্রামবাসী বলল, জনাব, আর যদি পাহাড়ে বৃষ্টি না হয় রাতারাতি জল কমে যেতে পারে। হয়তো কাল দেখবেন হাঁটু জল, তবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তাহলে আজ রাত্রিটা গ্রামেই থাকা যাক। সদাশিবের মাথায় বুদ্ধি খেলে গেল। এই সুযোগ! শিবাজি বলেছিলেন সিন্ধু ঘটক 3 মণ বোঝা ঘাড়ে নিয়ে কৃষ্ণা গোদাবরী পার হতে পারে। মিয়ারা পড়ে থাকুক, সে আজই নদী পার হয়ে জিঞ্জি পৌঁছবে। সদাশিব বলল, আমাকে আজই যেতে হবে, না গেলে মামা মারবে। শোভান মিয়া বলল, বলিস কি রে ছোড়া, এই নদী পার হবে কি করে? পার হতে না পারি ডুবে মরব। এই বলে সদাশিব ঘোড়া শুদ্ধ নদীর জলে লাফিয়ে নামল। মিয়ারা তো হতভম্ব। গ্রামের লোকেরা হই হই করে উঠল, আরে গেল গেল, এবার ছোড়া ডুবে মরল। সিন্ধু ঘটকের কিন্তু ডোবার নামটি নেই। সে অম্লান বদনে সাঁতার কেটে চলেছে। তার জ্বালার মতো পেট তাকে ভাসিয়ে রেখেছে। অবশ্য সব ঘোড়াই অল্প বিস্তর সাঁতার কাটতে পারে, কিন্তু এই স্রোতে ঐরাবত ভেসে যায়। ঘোড়া তো দূরের কথা, সিন্ধু ঘটকও সোজাসুজি নদী পার হতে পারল না। তেচ্ছা ভাবে খানিক দূর ভেসে গেল, তারপর হ্যাচর প্যাচর করে ওপারে উঠল। সদাশিব মনে মনে বলল, জয় ভবানী। মিয়ারা ঝুলঝুল করে চেয়ে রইল। সিন্ধু ঘটকের পেট নিয়ে তারা কত ঠাট্টা তামাশা করেছে। সেই সিন্ধু ঘটকের যে এত কেরামতি তাকে জানতো। সিন্ধু ঘটকের কাছে তাদের তেজি আরবি ঘোড়ার মাথা একেবারে হেঁট হয়ে গেল। ধন্য সিন্ধু ঘটক। সিন্ধু ঘটক একবার গা ঝাড়া দিয়ে গায়ের জল ঝেড়ে ফেলল। মিয়াদের সামনাসামনি এসে সদাশিব ওপার থেকে হাঁক দিয়ে বলল, আমি চললাম, আদাব মিয়া সাহেব। এই বলে সে ঘোড়ার মুখ ফিরিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। পাহাড়ের মাথার ওপর মুকুটের মতো জিঞ্জি দুর্গ। দুর্গ তো নয়, যেন মেঘের বুকে অমরাবতী। তাকে ঘিরে আছে স্তরে স্তরে 7টি প্রাকার। সবচেয়ে নিচে যে প্রাকার, তার বের 2 ক্রোশ। তার ভিতরে আবার প্রাকার, তার ভিতরে আবার, এমনি 7টি প্রাকার ডিঙিয়ে তবে দুর্গের মণিকোঠায় পৌঁছানো যায়। বিজাপুরের সেনাপতি মোস্তাফা খাঁ তার সৈন্যদল নিয়ে জিঞ্জি দুর্গ ঘিরে বসেছেন, কিন্তু 6 মাসেও দুর্গের প্রথম প্রাকার ভেদ করতে পারেননি। তিনি প্রাকারের বাইরে থানা দিয়ে বসে আছেন। তার অধীনস্থ মনসবদারেরাও তাদের সৈন্য সিপাহী নিয়ে বসে আছেন। শাহজি এইসব মনসবদারদের একজন। সকলেই বিরক্ত হয়ে উঠেছেন, সিপাহীরাও সন্তুষ্ট নয়, কিন্তু দুর্গ জয়ে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভোরের আলোয় প্রাকারের বাইরে বিজাপুরি সৈন্যদের ছাউনি দেখে মনে হয় যেন পাহাড়ের কোলে মেঘ লেগে আছে। শিবিরের পর শিবির, কিন্তু শিবির চক্র নিস্তব্ধ। এখনো সৈন্যদল জেগে ওঠেনি। শাহজির তাঁবু নিজের সৈন্যদলের মাঝখানে। তিনি সেদিন সকালে নিজের তাঁবুতে শুয়ে ঘুমোচ্ছিলেন। শাহজি একদিকে যেমন খুব বীর ছিলেন, অন্যদিকে তেমনি শৌখিন আর বিলাসী।
নাচ গানের প্রতি তার ভারী অনুরাগ ছিল। কাল অনেক রাত পর্যন্ত নাচ গান আমোদ প্রমোদে কাটিয়ে তিনি ঘুমিয়েছিলেন। ভোর হতে না হতেই তাঁবুর বাইরে কথা কাটাকাটির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল। বিরক্তভাবে বিছানায় উঠে বসে তিনি শুনতে পেলেন তাঁবুর দ্বাররক্ষী কাকে যেন বলছে, তুই কে রে? সাত সকালে মনসাবদারের দেখা চাস? এখন দেখা হবে না, মনসাবদার ঘুমোচ্ছেন, যা দুঘড়ি পরে আসিস। একটি তরুণ মারাঠি কণ্ঠ মিনতি করে বলছে, বড় জরুরি কাজ, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। মনসাবদারের ছেলে শিবাজি ভোঁসলে আমাকে পাঠিয়েছেন। দ্বাররক্ষী বলছে, শিবাজির কাছ থেকে আসছিস, তার নিশান আছে? আছে, কিন্তু সে তুমি চিনতে পারবে না। তুমি একবারটি আমাকে মনসাবদারের কাছে যেতে দাও, এতলা দাও তাকে। এই সময় শাহজি ভেতর থেকে হাঁক দিলেন, ওরে, কে এসেছে? তাকে আমার কাছে নিয়ে আয়। তখন দ্বাররক্ষী সদাশিবকে শিবিরের মধ্যে নিয়ে গেল। শিবিরের দেওয়াল মখমল দিয়ে মোড়া, ছাদ কিং খাবের, মেঝে পুরু পার্সি গালিচা। শাহজি খাটের ওপর মলমলের চাদর ঢাকা বিছানায় বসে আছেন। চোখ দুটি লাল, মুখে বিরক্তির ভাব। অসময়ে কে তার ঘুম ভাঙালো? সদাশিবকে দেখে তিনি কিছুক্ষণ ভুরু কুঁচকে চেয়ে রইলেন। তারপর বললেন, কে তুই? কোথা থেকে আসছিস? সদাশিব বলল, আমার নাম সদাশিব, শিবাজি আমাকে পাঠিয়েছেন। আমি তোরনা দুর্গ থেকে আসছি। শাহজি বললেন, বটে, নিশান দেখি। এই যে নিশান, বলে সদাশিব তার কাছে গিয়ে হাতে বাঁধা তামার কবচ দেখালো। মা জিজাবাই বলেছেন যে এই তাবিজ দেখলে তুমি চিনতে পারবে। শাহজি তাবিজ দেখলেন, তার মুখের চেহারা বদলে গেল। দ্বাররক্ষীকে হাত নেড়ে বিদায় দিয়ে তিনি সদাশিবকে কাছে টেনে নিলেন। বললেন, জিজা তোকে পাঠিয়েছে, শিববা পাঠিয়েছে, বস বস তুই আমার কাছে। সদাশিব খাটের কিনারায় বসল। শাহজি ধরা ধরা গলায় বললেন, কেমন আছে রে তারা? কতদিন যে তাদের দেখিনি। সদাশিব বলল, সবাই ভালো আছেন। শিবাজি একটা জরুরি খবর দিতে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। জরুরি খবর? কি খবর? সদাশিব তখন এক নিঃশ্বাসে সমস্ত খবর বলল। শাহজি তার মুখের ওপর চোখ রেখে শুনলেন। বলা শেষ হলে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। শেষে তিনি ভাঙা ভাঙা গলায় বললেন, শিববা, জিজা, আমি ওদের কোনো দিন খবর নিইনি, কিন্তু ওরা আমাকে এত ভালোবাসে। আমাকে বাঁচাবার জন্য এত দূরে খবর পাঠিয়েছে। এই বলে তিনি সদাশিবের গলা জড়িয়ে আরো জোরে কাঁদতে লাগলেন। সদাশিব বলল, আর কিন্তু বেশি সময় নেই, সুলতানের পরোয়ানা নিয়ে এখনই লোক এসে পৌঁছবে। শাহজি চোখ মুছে বললেন, আসুক, আমি পরোয়া করি না, আমার যা হবার হবে। তুই শিববার কাছে ফিরে যা, তাকে বলিস আমার জন্য যেন সে বিজাপুরের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে। মারাঠা দেশে বিজাপুরের যত দুর্গ আছে সব যেন শিববা কেড়ে নেয়, দেশে হিন্দু রাজ্য স্থাপন করে। আমার তো গোলামি করে জীবন কেটে গেল, শিববা যেন কারো গোলাম না হয়। সদাশিব বলল, কিন্তু সুলতান যদি তোমাকে কোতল করে? শাহজি বলল, শাহজি ভোঁসলেকে কোতল করা অত সহজ নয়। এখনো ৫,০০০ সিপাহী আমার রুটি খায়, কিন্তু সে যাক, শিববাকে বলিস আমার কথা যেন না ভাবে, আমি নিজের ভাবনা নিজে ভাবব।
তবে শিববা যেন আমাকে ভুলে না যায়। শাহজির চোখে আবার জল এসে পড়ল। আবার কান্নাকাটি শুরু হচ্ছে দেখে সদাশিব উঠে পড়ল, বলল, আমি তাহলে এবার যাই। তোমার কথা আমি শিববা রাজাকে বলবো। শাহজি তার হাত ধরে কিছুক্ষণ তার পানে চেয়ে রইলেন। বললেন, কি ছেলে রে তুই! এতটুকু ছেলের এত বুদ্ধি, এত সাহস! একলা এই শত্রুপুরীতে এসেছিস। তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস, এই তো চাই। যার বুদ্ধি আছে, সাহস আছে, সে পৃথিবী জয় করতে পারে। তোরাও পারবি। তিনি বালিশের তলা থেকে এক মুঠি মোহর নিয়ে সদাশিবকে দিলেন। এই নে তোর রাস্তার খরচ, আর এই নে আংটি, এটা জিজাকে দিস। তার সঙ্গে যদি আর দেখা না হয়, এই আমার শেষ উপহার। হীরের আংটি নিজের আঙুল থেকে খুলে শাহজি সদাশিবকে দিলেন। কাঁইবিছির মতো হীরেটা ঝকমক করে উঠল। সদাশিব আংটি আর মোহর কোমরে গুঁজল, তারপর শাহজিকে প্রণাম করে বাইরে এলো। শাহজি জল ভরা চোখে তার পানে চেয়ে রইলেন। সদাশিব ফিরে চলেছে। তার বুকে কার্যসিদ্ধির আনন্দ, ট্যাঁকে মোহর আর আংটি, সে যেন হাওয়ায় উড়ে চলেছে। মুস্তাফা খাঁর ছাউনি পার হয়ে সে একবার পেছন ফিরে তাকালো। ছাউনির সিপাহীরা জেগে উঠেছে। তাদের মাথার ওপর জিঞ্জি দুর্গের বিরাট আয়তন আকাশ ভেদ করে উঠেছে। সকালবেলার কাঁচা রোদ ঝলমল করছে। জিঞ্জি দুর্গ পিছনে রেখে সদাশিব এগিয়ে চলল। ঘরের দিকে তার মন টানছে, শিবাজির দিকে মন টানছে। সিন্ধু ঘটকও বোধহয় বুঝতে পেরেছে সে মোটা পেট নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটছে। সদাশিব ভাবতে ভাবতে চলেছে। শিবাজি রাজাকে দেখবার জন্য তার মন আনচান করছে। মা জিজাবাইয়ের আঙুলে আংটি পরিয়ে দেবার জন্য প্রাণটা যেন ছটফট করছে। কিন্তু তোরনা দুর্গে ফিরে যেতে 12-14 দিন লাগবে। সেবন্তী বহিন বলেছিল নগর থেকে কিছু মিছু আনতে। নগর অর্থাৎ বিজাপুর শহর দেখা হয়নি। ফেরার পথে বিজাপুরে গেলে কেমন হয়? সদাশিব কখনো বড় শহর দেখেনি। বিজাপুর নাকি দাক্ষিণাত্যের সেরা শহর। মন্দ কি? শহর দেখাও হবে, সেবন্তীর জন্য কিছু মিছু কেনাও হবে। সেজন্য যদি 2 ঘড়ি দেরি হয়, ক্ষতি কি? আসল কাজ তো হয়ে গেছে। সেবন্তীর জন্য কি কিনবে সে? খুব দামি জিনিস কিনবে। রাঙা টকটকে চুনরি শাড়ি, রূপোর বালা, রূপোর হাসুলি। সদাশিবের তো আর পয়সার অভাব নেই। ট্যাঁকে কর করে মোহর। সেবন্তীকে মনে পড়লে কুঙ্কুর কথাও মনে পড়ে। কুঙ্কু গ্রামে আছে। সে জানেও না সদাশিব কোথায়। কুঙ্কুর জন্য কি কিছু কিনবে না? অবশ্য কিনলেও কুঙ্কুকে দেওয়া হবে না। আবার কবে কুঙ্কুর সঙ্গে দেখা হবে কে জানে। তবু কুঙ্কুর জন্য সে কিছু কিনবে, কিনে নিজের কাছে রেখে দেবে। তারপর যখন দেখা হবে। কুঙ্কুর জন্য কি কিনবে? শাড়ি? গয়না? আচ্ছা, একটা আংটি কিনলে কেমন হয়? সোনার আংটি। শাহজি জিজাবাইকে যেমন আংটি দিয়েছেন, সেও তেমনি কুঙ্কুকে আংটি দেবে। সামনে ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে সদাশিব চমক ভাঙল। সে চোখ তুলে দেখল, ওই রে, শোভান মিয়া আর হায়দার মিয়া আসছে। এতক্ষণে তারা নদী পার হয়েছে। সদাশিব চট করে বুদ্ধি স্থির করে নিল। সামনাসামনি হতেই মিয়ারা রাশ টেনে ঘোড়া থামালো। হায়দার মিয়া কটমট করে তাকিয়ে বলল, কি রে, তুই এখনই ফিরে যাচ্ছিস যে? সদাশিব কাঁদো কাঁদো গলায় বলল, আমার মামা মরে গেছে।
লড়াই করতে করতে মরে গেছে, তাই তাড়াতাড়ি মামিকে খবরটা দিতে যাচ্ছি। হ্যাঁ গো, নদীর জল কি কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আদাব। সদাশিব ঘোড়া চালিয়ে দিল, আর পিছন ফিরে চাইল না। মিয়ারা কিছুক্ষণ তার পানে চেয়ে রইল, তারপর সামনের দিকে ঘোড়া চালালো। সেনাপতি মুস্তাফা খাঁর কাছে সুলতানের পরোয়ানা আগে দাখিল করা দরকার। যেদিন সদাশিব তোরনা দুর্গ থেকে বেরিয়েছিল, ঠিক তার 1 মাস পরে ফিরে এলো। ফেরার পথে অবশ্য উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটেনি, কিন্তু সদাশিব বিজাপুর শহর না দেখে ছাড়েনি। উফ, কি শহর! চারিদিকে রং বেরঙের মিনার, গম্বুজ, দোতলা 3তলা বাড়ি, রাস্তায় হাতি ঘোড়া ওমরাদের তাঞ্জাম। বাজারে ঢুকলে চোখ ঝলসে যায়। কোথাও ফল ফুলের দোকান, কোথাও সারি সারি কাপড়ের পট্টি, কোথাও বা হিরে জহরতের মন্ডি। সদাশিব সেবন্তীর জন্য লাল চুনরি শাড়ি কিনল, রূপোর বালা, রূপোর হাঁসুলি কিনল, আর কুঙ্কুর জন্য চুপি চুপি কিনল একটি সোনার আংটি। আংটিটা সে লুকিয়ে রেখে দিল, কেউ দেখতে না পায়। বিজাপুরের এক মুসাফিরখানায় রাত কাটিয়ে সে বেরিয়ে পড়ল। এবার বাড়ির রাস্তা। যেতে যেতে সে লক্ষ্য করল গ্রামগুলিতে লোক ফিরে এসেছে। বিজাপুরি সৈন্য যে এ পথ দিয়ে আর ফিরবে না তা সকলে জানতে পেরেছে। একদিন বিকালবেলা সদাশিব এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে চলেছে। শুনতে পেল পাশের দিক থেকে মিহি মেয়েলি গলায় কে যেন তাকে ডাকছে, সদাশিব ভাই। সেবন্তী। সেবন্তী রাস্তার ধারের গাছের আড়ালে দাঁড়িয়ে রোজ তার প্রতীক্ষা করে। আজ তাকে দেখে চিৎকার করে ডাকল, সদাশিব ভাই, তুমি এত দেরি করলে যে? আমি ভাবলুম তুমি বুঝি আর এলে না। সদাশিব বলল, তোমার সঙ্গে দেখা না করে ফিরে যাব তা কি হয় সেবন্তী বহিন? যেতে যেতে ভাবছিলাম এইখানেই কোথাও তোমার গ্রামটা আছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারছিলাম না। ভাগ্যিস তুমি ডাকলে। গ্রামের লোক গ্রামে ফিরে এসেছিল। সেবন্তী সদাশিবকে নিয়ে গ্রামে গেল। সকলে তার আদর যত্ন করল। চুনরি শাড়ি আর গয়না পেয়ে সেবন্তী আহ্লাদে আটখানা হয়ে গেল। রাত্রে সদাশিব গ্রামেই রইল। পরদিন ভোরে সকলের কাছে বিদায় নিয়ে সিন্ধু ঘটকের পিঠে চড়ে বেরিয়ে পড়ল। এবার সিধা তোরনা দুর্গ, শিবাজি রাজা, মা জিজাবাই। 2 দিন পরে সদাশিব যখন তোরনা দুর্গের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। তোরণ খুলে শিবাজি বেরিয়ে এলেন, তার পিছনে দুর্গের সমস্ত লোক। সদাশিব লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে নামল। শিবাজি তার কাঁধে হাত রেখে বললেন, কাম ফতে? সদাশিব বলল, ফতে। শিবাজি সদাশিবকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাবাস, আজ থেকে তুমি সর্দার সদাশিব। সকলে মিলে দুর্গে ফিরে গেলেন। ছাদের ওপর সভা বসল। সকলে চমৎকৃত হয়ে সদাশিবের ভ্রমণ কাহিনী শুনলেন। শাহজি ছেলেকে হিন্দু রাজ্য স্থাপনের আদেশ দিয়েছেন শুনে সবাই হর্ষধ্বনি করে উঠলেন। মা জিজাবাইয়ের চোখে আনন্দের জ্যোতি ফুটল। সদাশিব হীরের আংটি বের করে জিজাবাইকে দিয়ে বলল, এই নাও মা, এই আংটি মনসবদার তোমার জন্য পাঠিয়েছেন। আংটি হাতে নিয়ে জিজাবাই চিনতে পারলেন। তার চোখ জলে ভরে উঠল। তিনি সদাশিবের হাত ধরে উঠে দাঁড়ালেন। চোখ মুছে বললেন, সদাশিবকে এবার তোরা ছাড়, সব তো শুনলি, আর যদি কিছু শুনতে চাস কাল শুনিস। 1 মাস না খেয়ে খেয়ে ওর মুখ এতটুকু হয়ে গেছে,
আয় সদাশিব। জিজাবাই সদাশিবের হাত ধরে ছাদ থেকে নিচে নেমে গেল।